নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুরক্ষিত আছেন আর সুস্থ আছেন। আজকে কী বার বা কত তারিখ তা আমার ঠিক মনে পড়ছে না, তবে এই ভিডিওটা করেছি 9 তারিখের ঠিক আগে। 9 তারিখের পর থেকে জীবনটা হঠাৎ করে যেন আমার থমকে গিয়েছিল। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি কাজগুলোর ওপরেও আমার খুব একটা বেশি আগ্রহ ছিল না। করতে হয় তাই করছিলাম আর কোনো রকমের দিন কাটছিল। কাল রাত্রেবেলা দুধ আর দই দিয়ে একটু ওভারনাইট ওটস ভিজিয়ে রেখেছিলাম। এটাই আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। 3 জনে মিলে আজকে এটাই খাচ্ছি। কারোর জন্য আর স্পেশাল কিছু বানাইনি, আর তার উপর একটু আম ছড়িয়ে দিয়েছি। সকালে সমস্ত বাসি কাজকর্ম ছেড়ে এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি। এই কয়েকটা দিন আমার এমনভাবে দিন কেটেছে, মনে হচ্ছিল যেন আমি আমার মধ্যে থেকেও নেই। খুব একটা বেশি ফোনে হাত দিতাম না, তবে যখনই হাত দিতাম তখনই ওই খবরটার দিকেই বেশিরভাগ নজর রাখতাম। এই বুঝি কোনো নতুন তথ্য চোখের সামনে এলো, বা হয়তো দোষীদেরকে ধরতে পারলো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানটায় মানুষের মানসিকতা বা মানবিকতার ঊর্ধ্বে রাজনীতি দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, পার্সোনালি আমি পলিটিক্স একদমই পছন্দ করি না, তো সেই কারণে পলিটিক্স নিয়ে খুব একটা বেশি কথা বলবো না। আপনারা সবাই কম বেশি জানেন যে এখন কি চলছে আমাদের সমাজে। তো সেই জায়গায় বলবো, যারা আপনারা রাস্তায় নেমে লড়াই করছেন তাদেরকে আমার স্যালিউট, যে আপনারা আপনাদের প্রাণের বাজি রেখে এরকমভাবে লড়াই করে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই কিন্তু আপনাদের সবার পাশে রয়েছি। এই লড়াইতে কিন্তু আমাদের জিততেই হবে, পিছিয়ে এলে একদমই হবে না। যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে, আমাদেরকে কিন্তু এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না। আমি খুব সাধারণ বাড়ির সাধারণ একটা হাউসওয়াইফ, তো আমার পক্ষে এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইতে যেরকমভাবে অংশগ্রহণ করা সম্ভব আমি কিন্তু সেরকমভাবেই অংশগ্রহণ করব। আর আমার কাছে কিন্তু আপনাদের কাছে কথা পৌঁছে দেওয়ার জন্য এই ইউটিউবের একটা প্ল্যাটফর্ম রয়েছে। তো এখান দিয়ে কিন্তু আমি আমার লড়াইটা অবশ্যই চালিয়ে যাব যতদিন অবধি দোষীরা না শাস্তি পাচ্ছে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুরের থালা বাসনগুলোও ধোয়া হয়ে গিয়েছে। আর কাল রাত্রে না এই সবুজ চুড়িগুলো কিনে এনেছিলাম এই শ্রাবণ মাসে পরার জন্য। শ্রাবণ মাস তো প্রায় চলেই গিয়েছে, তো এই ভিডিওটা অনেকটা আগের ভিডিও, তাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই শ্রাবণ মাসে প্রায় 2 সপ্তাহ কেটে গিয়েছিল, আমার সবুজ চুড়ি পরার আর সৌভাগ্য হয়নি। 3য় সপ্তাহে গিয়ে আমি সবুজ চুড়ি কিনে এনেছি। তো সেটাই কিন্তু সারা রাত ওই একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কাল রাত্রেবেলা যখন চুড়িগুলো আনি না একটু পুরনো পুরনো মনে হচ্ছিল, তো সঙ্গে সঙ্গে আমি হাতে পরিনি, একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে পরে নিলাম। আর এদিকে পুজোটা করতে যাব, তার আগে কিন্তু চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। এই কয়েকদিনের মধ্যেই সমাজে এত খারাপ খারাপ ঘটনা চোখের সামনে উঠে এলো যেগুলো দেখে না আমি বলার ভাষা হারিয়ে গিয়েছিলাম। সত্যি কথা, যে ভিডিও কি দেব, আপনাদের সাথে কি শেয়ার করে উঠবো তা আমি বুঝে উঠতে পারছিলাম না। আরজি করে ঘটে যাওয়া ঘটনাটি ঠিক কিছুদিন পরেই ঝাড়গ্রামে যে প্রেগনেন্ট হাতিকে এরকম নৃশংসভাবে মেরে দেওয়ার ফুটেজটা দেখলাম, সেটা দেখে না আমি সত্যি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমাদের সমাজটা সত্যি এখন কতটা নিচে নেমে গিয়েছে, যার ফলে সমাজে এত খারাপ খারাপ ঘটনা ঘটছে। জানি না ভবিষ্যতে আরও কি কি ঘটবে, বা কিভাবে আমরা ভবিষ্যতে টিকে থাকবো, সন্তানদেরকে ভালো রাখবো। যাই হোক, ঈশ্বর সহায় হন সবার, সেটাই আশা করব। দিনের শেষে প্রত্যেকটা মানুষের মধ্যে সুবুদ্ধি ফিরুক, মানবিকতা ফিরুক, সেটাই চাইবো আর কি। যাই হোক, এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে একটুখানি ডালও বসিয়ে দিচ্ছি। ফ্রিজের মধ্যে এই অল্প অল্প করে এই কয়েকটা সবজি রয়েছে, তো ভাবলাম এগুলোকে ডালের মধ্যেই ফেলে দিই। আজকে একটুখানি অড়হর ডাল বানাচ্ছি। অনেক দিন হয়ে গিয়েছে প্রত্যেক দিনই প্রায় অড়হর ডাল খাওয়া হচ্ছে, কারণ মুগ ডাল মুসুর ডালটা একটুখানি বাড়ন্ত রয়েছে বাড়িতে। আর অড়হর ডালে না একদমই হাত দেওয়া হয়নি, তাই ভাবলাম অড়হর ডালটা বেশ কিছুদিন খেয়ে তারপরে আবার মুগ ডাল মুসুর ডাল বাড়িতে স্টক করব। আর এদিকে দেখুন, মেয়ে কিন্তু আমার সাথে বসে গিয়েছে একটু পুজো করার জন্য। শ্রাবণ মাসটা ঢোকার পরে দেখছি একটুখানি ভোলে বাবার দিকে ওর ভালোবাসাটা বেশিই বেড়ে গিয়েছে। যখনই আমি বাবার মাথায় এরকম জল ঢালতে বসি, ও কিন্তু আমার সাথে বসবে বাবার মাথায় জল ঢালার জন্য। আর জলটা ঠিক ঢালা হয়ে গেলেই কোলের মধ্যে এরকম করে শুয়ে পড়বে, একদমই আমাকে ছেড়ে যেতে চায় না। যতক্ষণ না আমি পুজো করে উঠবো ততক্ষণ কিন্তু আমার কাছেই থাকবে। তো ওকে নিয়ে কোনো রকম পুজোটা সেরে নিয়েছি। আর কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় মেলার আর একদমই জায়গা পাচ্ছিলাম না। কেন জানি না এই কয়েকদিনে এত জামা বেরোচ্ছে। আগেও হয়তো আপনাদেরকে বলেছিলাম। এই যে দেখুন, আমি বেডশিটের ওপরে কিন্তু জামাগুলোকে দিয়ে রেখেছি, কারণ আমার মেলার একদমই জায়গা নেই। ওদিকের বারান্দাতেও জামা কাপড় ভর্তি, আর এদিকেরটাতেও একদম ভর্তি হয়ে রয়েছে। তো আজকে দেখলাম দুপুরের দিকে একটুখানি রোদ্দুর বেরিয়েছে, আর কয়েক ঘন্টা রোদ্দুরেই না জামা কাপড়গুলো একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে।
তো ভাবলাম ওয়াশিং মেশিনটা আবারও একবার চালিয়ে দেবো, সেই কারণে এগুলোকে একটুখানি ফোল্ড করে নিই। যখনই আমি এই সমস্ত কাজবাজগুলো করি, আমার মেয়ে কিন্তু আমার পাশেই এরকমভাবে ঘুরতে থাকে। ও কিন্তু যথারীতি আমার সাথে চেষ্টা করছে ওর টাওয়ালটাকে ফোল্ড করার জন্য, পারছে না কিন্তু ও চেষ্টা করে যাচ্ছে। আর ও যেহেতু এই সমস্ত কাজের দিকে একটু ইন্টারেস্ট দেখায়, ওকে কিন্তু আমি হাতে ধরে ধরে কাজগুলো একটুখানি শেখানোর চেষ্টা করি। যদিও জানি ও এই সমস্ত কাজ শেখার জন্য বড্ড বেশি ছোট, তাও আমি আমার দিক থেকে ওকে এই সমস্ত শিক্ষা দিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকের আলমারিটা আমি একটু এরকমভাবে গুছিয়ে নিয়েছি, আগের দিনই সময় করে রাতের দিকে গুছিয়ে নিয়েছিলাম। আর নিচের যে একটা সেলফ দেখছেন, ওটা কিন্তু একদম নড়বড়ে, কোনো রকমভাবে ওটাকে সেট করে রেখেছি। আর এই তো এখন কিন্তু ওদিকের কাজগুলো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ডালটাকে ছোঁক দিয়ে দিলাম, আর এদিকে দেখেছি ভাতটাও হয়ে গিয়েছে, ভাতের ফ্যানটা আজার করে নেব। আর এই টেকনিকে আমি ভাতের ফ্যানটা একদমই গালাতে পারি না, হাতের উপরে একটুখানি গরম ফ্যানও পড়ে গিয়েছে। কোনো রকম এটাকে একটুখানি সেট করে দিয়েছি। আর এদিকে আজকে নতুন কড়াইটা ব্যবহার করছি। একটা টিপসও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এরকম ধরনের স্টিলের বাসনের ওপরে যে স্টিকারগুলো দেওয়া থাকে, সেগুলো কিন্তু ওঠাতে দেখবেন একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা কড়াই বা যে কোনো ধরনের বাসনকে নিয়ে একটুখানি গরম করে নেবেন। গরম হয়ে গেলেই কিন্তু স্টিকারগুলো খুব সহজেই উঠে আসে। তো স্টিকারটাকে উঠিয়ে নিয়েছি। আর আজকে একটুখানি ভাজা মশলা বানাবো। মেয়েকে এই ধরনের ভাজা মশলা কিন্তু আমি বাড়িতে বানিয়েই খাইয়ে থাকি। বাইরের ওই জিরে গুঁড়ো হোক বা ধনে গুঁড়ো কিন্তু আমি একদমই কিনি না। আর বেশ কয়েক মাস হয়ে গিয়েছিল এগুলো আমার কাছে ছিল না, তো আমি ব্যবহারও খুব একটা বেশি করতাম না। তো আজকে ভাবলাম এগুলো একদম বানিয়ে ফেলি। আর এই কড়াইটা যে ভেলোর থেকে নিয়েছিলাম জানেন, খুব একটা বেশি ভালো নয়। নিচটা এতটাই পাতলা যে খুব তাড়াতাড়ি দেখছি গরম হয়ে যাচ্ছে। কড়াইটা ছেড়ে একটা মুহূর্তও চোখটা সরানো যাবে না। যখনই চোখ সরাচ্ছেন 1 মিনিটের মধ্যেই বা কিছু সেকেন্ডের মধ্যে একদম পুড়ে যাচ্ছে। তো ওদিকে কিন্তু জিরেটা আমি ভাজতে বসিয়েছি। আর এদিকে একটুখানি আলু আর চিচিঙ্গে দিয়ে পোস্ত করছি। মা ওই পোস্ত বাটা যে পাঠিয়েছিল বাড়ি থেকে, ওটা একটুখানি রয়েছে, তো সেটা দিয়েই ভাবছি পোস্ত বানিয়ে নেব। তো এদিকে আমার জিরেটাও ভাজা হয়ে গিয়েছে, মাখানাটা ভেজে নেব। এই মাখানাটা ভেজে রাখলে কি হয়, মেয়েকে কিন্তু যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে একটুখানি দিয়ে দিতে পারি। তা না হলে কিন্তু এটা ভাজতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর এটা ভাজতে গিয়ে না আমি একটু একটু পুড়িয়েও ফেলেছি, কারণ কড়াইটা এতটাই গরম হয়ে গিয়েছিল, একদম লো ফ্লেমেও আমি সামলে উঠতে পারছিলাম না। আর এই যে এদিকে কিন্তু আমার চিচিঙ্গা আর আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে ওই পোস্তটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে এটাকে ফুটতে রেখে দেবো। আর ততক্ষণে কিন্তু ভেজে রাখা গোটা মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে, গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। ওই যে ছোট একটা গ্রাইন্ডার আছে, সেটাতে কিন্তু এই মশলাগুলো ভালো করে গ্রাইন্ড হতে চায় না। এই বড় গ্রাইন্ডারেই আমি এই ধরনের মশলাকে গ্রাইন্ড করে থাকি। গোটা জিরেটা যত তাড়াতাড়ি ভালো করে পেস্ট হয়ে যায়, ধনেটা কিন্তু একটুখানি সময় লাগে। ধনেটা মোটামুটি 3-4 বার ভালোভাবে ঘোরাতে হলো, তারপরে গিয়ে একটু ফাইন পেস্ট হয়েছে। তাও আপনারা যদি এরকম ধরনের মশলা বাড়িতে বানিয়ে থাকেন, আমি বলবো একটুখানি ছাঁকনিতে ছেঁকে নেবেন, তাহলে দেখবেন একদম দোকানের মতো মশলা বাড়িতে রেডি হয়ে গিয়েছে। আর প্রত্যেকবারেই আমি মিক্সি ব্যবহার করার পরে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মিক্সিটাকে মুছে নিই। সংসারের শুরুর দিকে কিন্তু এটা আমার জন্য একটা অনেক বড় কাজ ছিল, কারণ তখন আমি মাসে একবার করে মিক্সি পরিষ্কার করতাম, আর সেটা করতে গিয়ে না আমার নাজেহাল অবস্থা হয়ে যেত। তো এখন করে কিন্তু এই টিপসটা ফলো করে আমি অনেক বেশি উপকার পেয়েছি। আর এই যে এখন কিন্তু দুপুরে খেতেও বসে গিয়েছি। খুবই সিম্পল একটা মেনু ছিল, পোস্ত, ডাল আর তার সাথে একটুখানি শসা দিয়ে স্যালাড। রান্নাবান্না করে নিয়েছিলাম, তারপরে আর রান্নাঘরটা মোছার সময় হয়নি। তো খাওয়ার দাওয়া শেষ করে এখন রান্নাঘরও ভালো করে মুছে নিচ্ছি। যতই কম রান্না করি না কেন, তেল দিয়ে রান্না করলে না এই ফ্লোরের মধ্যে তেল চিটচিটে ভাব একটা হয়ে যায়। তো সেই কারণে দুপুরে আর রাত্রেবেলা রান্নার পরে আমি এরকমভাবে হাত দিয়ে নিচটা ভালো করে মুছে নিই। আবার মাঝে মধ্যে সময় না থাকলে কিন্তু মপ দিয়েও মুছে নিই। আর এতে করে না রান্নাঘরে আরশোলা আর পিঁপড়ের উপদ্রবটা কিন্তু অনেকটাই কম হয়। আর এই যে এখন আমি চলে এসেছি ফ্রিজটাকে একটু ক্লিন করে নেওয়ার জন্য। একটা ভেজা কাপড় দিয়ে ফ্রিজের ভেতর আর বাইরটা ভালো করে মুছে নিচ্ছি। ফ্রিজের ভেতরে তো আমরা লেফট ওভার খাবারগুলো রাখি, তাই ফ্রিজের ভেতরে দেখবেন মাঝে মধ্যে একটা বাজে স্মেল চলে আসে। প্রত্যেক দিন যদি একটুখানি ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে ফ্রিজের ভেতরটা ভালো করে ওয়াইপ করে নেওয়া যায়, তাহলে কিন্তু ওই গন্ধটা আর থাকে না। এই সমস্ত কাজগুলো খুবই ছোটোখাটো, আমরা যদি প্রত্যেক দিন নিজেদের সময় থেকে 10টা মিনিট সময় এই ক্লিনিং আর ডাস্টিংয়ের পেছনে দিই না, তাহলে দেখবেন সপ্তাহে যে কোনো 1-2 দিন আপনি ভালোভাবে রেস্ট নিতে পারছেন। যাই হোক, এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব একটা মতামত। আপনারা হয়তো অন্যরকমভাবে সংসার সামলান, যেরকমভাবেই সামলান না কেন, সংসারটা যে সামলাচ্ছেন সেটাই অনেক বড় একটা কথা। আর
আর এখন আপনাদের সাথে দেখা হচ্ছে একদম রাতের ডিনারে। আজকে রাতে না একটুখানি পাস্তা বানিয়েছিলাম চিজ দিয়ে, এটা খেতে দুর্দান্ত হয়েছিল। পরে কোনো দিন রেসিপি শেয়ার করে নেব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।